মুখোশের আড়ালে আজ আমার স্বামীর বিয়ে, আর বিয়েটা হচ্ছে আমার মতের উপর ভিত্তি করেই। নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়ে বুকে পাথর চাপা দিয়ে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। পরিস্থিতির কাছে আজ আমি বড্ড অসহায়। বিয়ের ৩ বছর পার হয়ে গেলেও এখনো মা হতে পারিনি। আর আমার স্বামী জুনায়েদকে বাবা ডাক শোনানোর সুখ দিতে পারিনি। জুনায়েদ ভাগ্যে লিখনি হিসেবে সেটাকে মেনে নিলেও আমার শ্বশুর শাশুড়ি মানতে পারছেন না। আর আর সেদিন যখন ডাক্তার বলে দিল আমি আর কোনোদিন মা হতে পারবো না, সেদিনের পর থেকে তাদের আচার আচরণে আমি লুকিয়ে থাকা ক্ষোভ দেখতে পেয়েছি। একদিকে মা না হওয়ার যন্ত্রণা, অন্যদিকে আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছিল। আর অন্যদিকে আমার শ্বশুর শাশুড়ি তাদের কথার ছুরিতে আমাকে ক্ষত বিক্ষত করতে চুল পরিমাণ দ্বিধাবোধ করছিল না। বরং একদিন আমার শাশুড়ি বললেন, শোনো নীলা, তুমি যদি আমাদের নাতি নাতনির মুখ দেখাতে সক্ষম না হও তাহলে আমার ছেলেকে ছেড়ে দাও। ছেড়ে দিতে বলতে যে ডিভোর্সের কথা বোঝাতে চেয়েছেন আমার শাশুড়ি, তা আর বুঝতে বাকি নেই আমার। আর তাদেরই বা কি দোষ? নিজেদের শেষ বয়সে সব বাবা মাই যে নাতি নাতনির মুখ দেখতে চায়, তারাও তো তার ব্যতিক্রম নয়। কিন্তু ইদানিং আমি বেশ খেয়াল করেছি আমার প্রতি জুনায়েদের আর তেমন গুরুত্ব নেই। অফিস থেকে ফেরার পর সবসময় ফোনে কার সাথে যেন কথা বলে। আর আমি জিজ্ঞেস করলে রাগারাগি করে আর বলে তার অফিসের কলিগের সাথে অফিসের কাজের বিষয় নিয়ে কথা বলছে। তবে মাঝে মাঝে আমার সন্দেহ হতো, এটা ভেবে যে জুনায়েদ কোনো পরকীয়ায় লিপ্ত হলো না তো। কারণ আমি যে কখনো মা হতে পারবো না। সব কিছু ভাবতেই জলে আমার চোখ দুটো ভরে গেল। যতই দিন যেতে লাগলো ততই আমার শ্বশুর শাশুড়ির আচরণ খারাপ, অত্যাচার বাড়তে থাকলো। একদিকে শ্বশুর শাশুড়ির এমন আচরণ আর অন্যদিকে জুনায়েদের এমন অবহেলা আমি আর মেনে নিতে পারছিলাম না। আমার ভেতরটা পুড়ে পুড়ে কয়লায় পরিণত হয়ে যাচ্ছে। সেদিন রাতের কথা, খাবার টেবিলে সবাই বসে খাবার খাচ্ছিল, সাথে জুনায়েদও ছিল। আমি জুনায়েদকে উদ্দেশ্য করে বললাম, তোমাকে একটা কথা বলার আছে আমার। ও খেতে খেতে বলল, হুম, বলো কি কথা। আমি শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে বললাম, তুমি আরেকটা বিয়ে করো। আমার কথা শুনে জুনায়েদ অবাক হয়ে গেল। তার হাতে থাকা খাবারের লোকমাটা প্লেটে পড়ে গেল। মনে হচ্ছে বিয়ে নামক জিনিসটা সে আর কখনো শোনেইনি, এই প্রথম শুনেছে। তারপর আমার দিকে অবাক নয়নে তাকিয়ে বলল, এসব কি বলছো তুমি? তোমার কি মাথা খারাপ হয়েছে? আমি চোখের জল ফেলতে ফেলতে বললাম, না, আমি যা বলছি একদম ঠিক বলছি। তুমি আরেকটা বিয়ে করো আর আমাকে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দাও। আমার কথা শুনে জুনায়েদ তার মাথাটা নিচু করে রইল। জুনায়েদ আমাকে জিজ্ঞেস করলো, আমি আরেকটা বিয়ে করলে তোমার কি হবে? ঠিক তখনই আমার শাশুড়ি জুনায়েদকে থামিয়ে বলল, এত কথা বলার কি আছে? নীলা তো তোকে বিয়ে করার অনুমতি দিয়ে দিয়েছে। তুই যত শীঘ্রই পারিস আরেকটা বিয়ে কর। এবার জুনায়েদ দাঁড়িয়ে গেল আর সবাইকে উদ্দেশ্য করে বলল, ঠিক আছে, আমি তোমাদের কথা মতো আরেকটা বিয়ে করতে রাজি। তবে আমার একটা শর্ত আছে। আমার শাশুড়ি বলল, হ্যাঁ, কি শর্ত বল? জুনায়েদ বলল, আমি আমার অফিস কলিগ রিমিকে বিয়ে করতে চাই। এই কথাটা শোনার জন্যই আমি প্রস্তুত ছিলাম না। মনে হচ্ছে আমার পায়ের নিচ থেকে আস্তে আস্তে মাটি সরে যাচ্ছে। তার মানে আগে থেকে রিমির সাথে জুনায়েদের সম্পর্ক ছিল। আর আমি জিজ্ঞেস করলে বলতো অফিসের কাজ নিয়ে আলোচনা করছে। আমি মুখে কাপড় গুজে এক দৌড়ে আমাদের রুমে চলে আসলাম। অন্যদিকে আমার শ্বশুর শাশুড়ি জুনায়েদকে বাহুবা দিয়ে বলছে, এতদিনের তো সুবুদ্ধির উদয় হলো তাহলে। তার ২ দিন পরের কথা, আজ নাকি কাজী অফিস থেকে জুনায়েদ আর রিমি বিয়ে করে বাড়ি ফিরছে। একথা ফোনে আমার শাশুড়িকে নিশ্চিত করেছে জুনায়েদ। আমি বোধহয় প্রথম নারী যে কিনা তার স্বামীর নিজ বিয়ে নিজের হাতে দিচ্ছি। ভাবতেই বুকের ভিতরটা পুড়ে যাচ্ছে। নিজের মনকে বোঝালাম, জুনায়েদ যদি ওই মেয়েকে নিয়ে সুখে থাকতে পারে তাহলে আমি কেন বাধা দেব? আমি ওদের সুখের জীবনে দুঃখ হয়ে আসতে চাই না। তাই তো নিজের সব জিনিসপত্র গুছিয়ে নিলাম। শ্বশুর শাশুড়ির চোখের আড়ালে জুনায়েদ আর রিমি বাসায় ফেরার আগেই ওর বাড়ি থেকে চলে আসলাম। ভেবেছিলাম নিজের বাপের বাড়িতে ফিরে যাব, কিন্তু চারপাশের মানুষ কি বলবে
এই ভেবে যায়নি। এক বুক চাপা কষ্ট নিয়ে সেই বাড়ি থেকে বের হয়ে আসার পর আর কখনোই ওই বাড়ি মুখো হইনি। দেখতে দেখতে ৩টি বছর পার হয়ে গিয়েছে। ওই বাড়ি থেকে বের হয়ে এসেছি, কিন্তু একটা বিষয় ভেবে অবাক লাগে, এই ৩ বছরের জুনায়েদ একবারও আমার খোঁজ নিল না। আর খুঁজলেই বা কি, আমি তো নিজেকে সবার থেকে আড়াল করে রেখেছি। এখন একটা এতিমখানায় এতিম বাচ্চাদের পড়াশোনার দায়িত্বে আছি। নিজের তো কোনো সন্তানই নেই। তাই ভেবেছিলাম এই এতিম বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে জীবনের শেষ সময়টুকু কাটিয়ে দেব। তার ২-৩ দিন পরের কথা, এতিমখানার মাঠের একটা বেঞ্চিতে বসেছিলাম। হঠাৎ পেছন থেকে মা মা বলে ৩ বছরের একটা ছেলে এসে আমাকে জড়িয়ে ধরল। ছেলেটার স্পর্শে আমার সারা শরীর যেন কাঁটা দিয়ে উঠল। মনে হচ্ছিল এ যেন আমার ওই ছেলে। ছেলেটার হাত দুটো আমার গালে জড়িয়ে জিজ্ঞেস করলাম, কে তুমি বাবা? ছেলেটা মুচকি হেসে বলল, মা। আমার নাম আদি। নামটা শোনা মাত্রই আমার বুকের ভিতর ছ্যাদ করে উঠল। এটা তো আমার আর জুনায়েদের প্রিয় নাম। জুনায়েদ আর আমি ঠিক করেছিলাম আমাদের ছেলে হলে এই নামটায় রাখবো, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। মাথাটা উপরের দিকে তাকিয়ে আমার চোখ দুটো ছানা বড়া হয়ে গেল। কারণ আর কেউ নয়, আমার সামনে আমার ভালোবাসার মানুষ জুনায়েদ দাঁড়িয়ে আছে। আমার চোখ দুটো ছলছল করতে থাকলো। দীর্ঘ ৩ বছর পর দেখা হয়েছে। ইচ্ছে হচ্ছে জুনায়েদকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্না করি। জুনায়েদ জিজ্ঞেস করলো, কেমন আছো? ভালো। আর জিজ্ঞেস করলাম, এই ছোট ছেলেটি কে? জুনায়েদ বলল, এটা আমাদের ছেলে। মুচকি হেসে বললাম, ওর মা আসেনি? জুনায়েদ কোনো কথা বলছে না। আমি আবারও জিজ্ঞেস করলাম, কি হলো, ওর মা আসেনি? জুনায়েদ মাথা নিচু করে বলল, কি করে আসবে? ও তো আরো ৩ বছর আগে মারা গিয়েছে। এমন কথা শুনে আমি যেন বাস্তবতায় ফিরে এলাম। আর উদ্বিগ্ন কণ্ঠে বললাম, কি বলছো এসব? জুনায়েদ ভাঙা কণ্ঠে বলল, সেদিন বাড়ি থেকে চলে আসার আগে আর একটু সময় যদি অপেক্ষা করতে, তাহলে সব সত্যিটা তুমি জানতে পারতে। তুমি শুধু আমার কলিগ রিমি আর আমার বিয়ের কথা শুনে বাড়ি থেকে চলে আসলে। বিয়ের আড়ালে যে সত্যিটা লুকিয়ে ছিল সেটা জানার চেষ্টাও করনি। জুনায়েদের কথার আগা মাথা কিছুই আমার মাথায় ঢুকছে না। আমি বললাম, কি বলতে চাচ্ছ পরিষ্কার করে বলো তো? জুনায়েদ বলল, তাহলে শোনো। সেদিন কোনো রিমিকে বিয়ে করতে চেয়েছিলাম। আমি রিমিকে বিয়ে করার আগে থেকে ও বিবাহিত ছিল, আরও ৩ মাসের অন্তঃসত্ত্বা ছিল। কিন্তু ওর ব্রেন ক্যান্সার থাকায় ডাক্তার বলেছিল ও আর মাত্র ১ বছরের মতো বাঁচবে। আর এইদিকে ব্রেন ক্যান্সারের জন্য ওর স্বামী ওকে ডিভোর্স দিয়ে দিয়েছিল। রিমি এই বিষয় নিয়ে উদ্বিগ্ন ছিল যে ও মারা যাওয়ার পর ওর সন্তানের কি হবে। ও ছাড়া যে ওর সন্তানের আর কেউ নেই। তাই রিমিকে বলেছিলাম, তোমার সন্তানের দায়িত্ব আমরা নেব। কিন্তু রিমি তা মানতে নারাজ। ও চাচ্ছিল না ওর সন্তান পালক হিসাবে পিতৃ পরিচয় ছাড়া বড় হোক। ও যা চাচ্ছিল কেউ একজন ওকে বিয়ে করে ওর পেটের সন্তানের দায়িত্ব নিক। তাই তো সব সময় ওর সাথে ফোনে কথা বলতাম, ওকে বোঝাতাম। আর এদিকে তুমি আমাকে সন্দেহ করতে। আমাদের একটা বাচ্চার খুব দরকার ছিল, তাই আর কোনো রাস্তা না পেয়ে রিমিকে বিয়ে করার কথা বলেছিলাম। বিশ্বাস করো নীলা, আমি রিমিকে বিয়ে করেছি ঠিকই, কিন্তু ও কখনো আমার কাছে স্ত্রীর অধিকার চায়নি। আর আমিও স্বামীর অধিকার নিয়ে ওর সামনে দাঁড়াইনি। শুধু ওকে বিয়ে করে ওর বাচ্চাটাকে পিতার পরিচয় দিয়েছি। ভেবেছিলাম বিয়ের পর তোমাকে সবটা খুলে বলবো, কিন্তু তার আগেই তুমি বাড়ি থেকে চলে আসলে। আর বাচ্চা জন্ম দেওয়ার ১ মাস পর রিমি মারা যায়। কথাগুলো শুনে অবাক হয়ে দাঁড়িয়ে আছি। আমার চোখ দিয়ে গাল বেয়ে টপ টপ করে পানি পড়ছে। যে জুনায়েদ আমার জন্য এত কিছু করলো, তাকে আমি এই ৩টা বছর কষ্ট দিলাম। ছি! জানো, এই ৩ বছর তোমাকে কত খুঁজেছি। এই বলে জুনায়েদ তার চোখের বৃষ্টি বর্ষণ শুরু করলো। চোখের পানিতে তার পুরো শার্ট ভিজে গিয়েছে। একদিন যে সন্তান না হওয়ার জন্য স্বামী সংসার সবকিছু হারিয়েছিলাম, আজ সেই সন্তান সহ নিজের সবকিছু আবার ফিরে পেলাম। আমি ছোট ছেলেটাকে কোলে তুলে নিলাম আর জুনায়েদের হাত ধরে বললাম, চলো। জুনায়েদ অবাক নয়নে বলল, কোথায়? আমি চোখের পানি মুছে বললাম, আরে বাড়ি ফিরে চলো। ছেলের মা হয়েছি, কত দায়িত্ব এখন বলো।
আমাদের ছেলেকে স্কুলে ভর্তি করাতে হবে তো। তারপর ছেলেকে মানুষের মতো মানুষ করতে হবে। ওকে বিয়ে দিয়ে নাতি-নাতনির মুখ দেখতে হবে তো। খুশিতে জুনায়েদ আর আমার চোখ দিয়ে দুফোঁটা অশ্রু যেন মাটিতে গড়িয়ে পড়ল। সমাপ্ত।